নমস্কার, লার্নিং ফর টিচিং চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো যে আমাদের আপার প্রাইমারি টেট হতে চলেছে। তো তার জন্য তোমরা আশা করছি অলরেডি সবাই প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছো। একটা হিউজ পরিমাণের ভ্যাকান্সি আমাদের আসতে চলেছে এবং অবশ্যই এটা আমাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবর্ণ সুযোগ। তাই আমাদের খুব ভালোভাবে চেষ্টা করতে হবে যাতে আমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারি, এবং তার জন্য নির্দিষ্ট রুটিন মেনে সিলেবাস ধরে ধরে কিন্তু আমাদের অবশ্যই প্রিপারেশান নিতে হবে। তো তোমরা যারা প্রিপারেশান নিতে শুরু করেছো তাদের জন্য আজকে আমি প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন নিয়ে এসেছি, বা যারা প্রিপারেশান এখনও শুরু করোনি বা নতুন আছো, বুঝতে পারছো না যে কীভাবে কী প্রিপারেশান নেবে তো বা কোশ্চেন কীরকম হয়, তো প্রিভিয়াস ইয়ারের আমি কিছু কোশ্চেন আজকে নিয়ে এসেছি এবং সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি পরপর আলোচনা করতে থাকবো এবং মাঝে যদি ডিটেলস ভিডিও দেওয়া সম্ভব হয়, ডিটেলস ক্লাস করা সম্ভব হয়, সেগুলোও করাবো। তো চলো আজকে তোমরা দেখে নাও যে তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কতটা কি প্রিপারেশান এগিয়েছে, কতটা তোমরা কি করতে পারছো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে, এবং যারা জানো না নতুন তারাও দেখে নাও যে কীভাবে কীরকম কী তোমাদের কোশ্চেন আছে। আজকে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে সিডিপির যে কোশ্চেন হয় বা শিশু বিজ্ঞান সম্পর্কে পেডাগজি, সেই 10টা কোশ্চেন আমি আলোচনা করব। তো চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী আছে দেখো আজকের, শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য কী? অপশন এ শিক্ষার্থীদের মাঝে উপদেশ দেওয়া, অপশন বি মাঝে মাঝেই ভুল করার জন্য বকুনি দেওয়া, অপশন সি যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া, এবং অপশন ডি হচ্ছে খুব উচ্চমান বজায় রাখা। দেখো পেডাগজির ক্ষেত্রে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যেখানে শিক্ষার্থীর ভালো হয় বা শিক্ষার্থীদের পক্ষে যে সমস্ত আমাদের অপশনগুলো রয়েছে সেইগুলো আমাদেরকে সঠিক বলে ধরা হয়। তো তার জন্য আমাদের দেখো প্রথম অপশন কি বলেছে, শিক্ষার্থীদের মাঝে উপদেশ দেওয়া। যদি কোনো শিক্ষার্থী প্রেরণা সৃষ্টি করার অর্থ কি, আমাদের ক্লাসটা আমরা শুরু করছি সেই ক্লাসটা শুরু করার আগে শিক্ষার্থীদের মনে সেই ক্লাসটা সম্পর্কে তাদের মনোযোগ আকর্ষণ করা, তাদের যে জানার আগ্রহ সেই আগ্রহটাকে বাড়িয়ে তোলা। তাহলে আমরা শিক্ষার্থীদের মাঝে যদি উপদেশ দিই তাহলে উপদেশ শুনে কি তারা ক্লাসটাতে মনোযোগ দেবে? অবশ্যই না, কারণ উপদেশ দিয়ে কাউকে কোনো দিন তাদের আগ্রহ বাড়ানো যায় না। তারা উপদেশটাই শুনবে না, উপদেশটাকে শোনার জন্যই তাদের হয়তো প্রেরণা সৃষ্টি করা দরকার। তো অবশ্যই আমাদের অপশন এ সঠিক নয়। তারপর দেখো মাঝে মাঝেই ভুল করার জন্য বকুনি দেওয়া। বকুনি, শাস্তি এই সমস্ত কিছু আমরা পেডাগজিতে একদম অ্যালাউ করি না, এবং বাস্তব ক্ষেত্রেও তাই আমাদের ক্লাস করার সময় বাচ্চাদেরকে বকুনি দেওয়া, শাস্তি দেওয়া এই বিষয়গুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তাহলে অপশন বিও কিন্তু সঠিক নয়, অপশন এও সঠিক নয়, অপশন বিও সঠিক নয়। তারপর 3 নম্বর কি রয়েছে, যে শিক্ষার্থী যতটা পারে ততটাই সাফল্য হিসেবে মেনে নেওয়া। না, যদি আমরা যে শিক্ষার্থী যতটাই পারে ততটাই যদি সাফল্য হিসেবে মেনে নিই তাহলে তাদেরকে আমরা এগিয়ে দেব কি করে? তাদের মনে তো একটা হীনমন্যতা সৃষ্টি হবে যে না আমি এতটাই পারি, আমার এইটুকুই ক্ষমতা। তা কিন্তু হতে পারে না। প্রত্যেকের মধ্যেই কিন্তু সফলতার বিভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে, সেগুলো আমাদেরকে আগে জানতে হবে। তার জন্য এই অপশন সিটাকেও আমরা সঠিক বলে মনে করতে পারছি না। তারপর অপশন ডি কী আছে দেখো, খুব উচ্চমান বজায় রাখা। তোমাদেরকে একটা গল্প আমি বলি, তোমরা হয়তো জানো অনেকেই, যে আমাদের যে বাল্ব আবিষ্কার করেছিলেন সেই বিজ্ঞানীর কী হয়েছিল, যখন তাকে বিদ্যালয় থেকে টিসি দিয়ে তাড়িয়ে দেওয়া হয় তখন তার মা কী করেছিল, তার মা তাকে বলেছিল তোর মধ্যে কিন্তু প্রচুর ক্ষমতা রয়েছে, যে ট্যালেন্টটা তোর মধ্যে রয়েছে সেই ট্যালেন্ট অনুযায়ী শিক্ষকরা তোকে পড়াতে পারবেন না বলে কিন্তু তোকে স্কুল থেকে বার করে দিয়েছে। তার ফলে কি হলো, যে তার মা যখন তার মনের মধ্যে একটা আশা জাগিয়ে দিল যে না তোর মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে বা ক্ষমতা রয়েছে, তখন কি করলো, সে কিন্তু পরবর্তীকালে একদিন গিয়ে কিন্তু সে বিজ্ঞানী হতে পারলো এবং বিশাল একটা আবিষ্কার করলো। তাহলে কি হলো, তাকে যদি তার মা তার ততটাই ক্ষমতা বলে মেনে নিত বা তাকে যে টিসি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে তার জন্য যদি তাকে ধিক্কার করতো, তাহলে কি হতো, তাহলে কিন্তু সে এগিয়ে যেতে পারতো না। তাই জন্য আমাদের প্রত্যেকটা শিশুকে তার মনের মধ্যে খুব উচ্চমান বজায় রাখার চেষ্টা, মানে সে যে সব পারে, সে সব কিছুই করতে পারে, আমাদেরকে সেটা তার মনের মধ্যে এই বীজটাই রোপণ করতে হবে, এবং তার ফলে কী হবে, তার ফলে সে যে কাজটা করছে তার প্রতি তার আগ্রহ এবং ভালোবাসা কিন্তু বৃদ্ধি পাবে। আর এটা যখন হবে তখন আমাদের শিক্ষা দেওয়াটাও কিন্তু সার্থক হবে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের একদম সঠিক আনসার। তারপর 2 নম্বর দেখো, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কীভাবে সম্ভব? এই যে একটু আগে প্রেরণা সৃষ্টি করার কথা বললাম, তো কতকটা সেই ধরনেরই কোশ্চেনটা।
এবার কি বলেছে অপশানগুলো দেখো। অপশান এ বলেছে খুব সুন্দর বক্তৃতা দেওয়া, না বক্তৃতা উপদেশ এইগুলো দিয়ে যদি শিশুদেরকে যদি আরও উন্নত মানের শিক্ষা দেওয়া সম্ভব হতো, তাহলে এত বর্তমানে শিশুরা যে কার্টুন বা নীতি গল্পগুলো দেখে ফোনে, তাহলে সেখান থেকেই তারা শিক্ষা লাভ করতে পারতো। কিন্তু আদতেও কি সেগুলো হয় না। তাই জন্য বক্তৃতা বা উপদেশ এগুলো কিন্তু কখনোই সঠিক উত্তর নয়। তারপর অপশান বি কি আছে দেখো, বই থেকে ভালোভাবে উদাহরণ দেওয়া। বই থেকে যদি ভালোভাবে উদাহরণ দিতেই হয়, তাহলে তো সেগুলো তারা নিজেরাও পড়তে পারবে বা বইয়েই তো সেই কাজটা করবে, তাহলে আমার সেখানে আলাদা করে কী কাজ আছে? নিশ্চয়ই নয়। তাহলে এটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার। তারপর 3 নম্বর কি আছে দেখো, শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া। তারপর ডি আছে রোজ পড়া ধরা। রোজ পড়া ধরালে তারা সে একটা ভয়, তাদের মনে একটা চাপের সৃষ্টি হবে, তার ফলে কী হবে, তার ফলে তারা কিন্তু বিদ্যালয়ে আসাই হয়তো ছেড়ে দেবে। তাহলে আগ্রহটা আমি কীভাবে বাড়াবো? তাহলে আমি যদি শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দিই, তাহলে কি হবে, তারা আমাদের সাথে পড়াশোনার প্রতি আগ্রহ দেখাবে, এবং তাকে যদি তার পরিচিত পরিবেশ থেকে কোনো উদাহরণ চাওয়া হয়, তাহলে কি হবে, সে কিন্তু আগ্রহ সহকারে সেই বিষয়টা আমাকে বলতে চাইবে। তাই জন্য এইভাবে আমাদের কিন্তু আগ্রহ বজায় রাখা সম্ভব। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপর 3 নম্বর কোশ্চেন কি আছে দেখো, শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন। তার কারণ কি? শিক্ষার্থীদের কি করতে পারবে? প্রক্ষোভ অর্থাৎ কি, শিক্ষার্থীদের যে আবেগগুলো রয়েছে, প্রক্ষোভগুলো রয়েছে, সেইগুলো সম্বন্ধে যদি আমার জ্ঞান থাকে, তাহলে আমি কি করতে পারবো? অপশন এ রয়েছে দেখো, উদ্বেগ দূর করতে পারেন। অপশন বি রয়েছে রাগ হলে শাসন করতে পারেন। অপশন সি হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখতে পারেন। আর অপশন ডি হচ্ছে হাসাহাসি বন্ধ করতে পারেন। হাসাহাসি, বিদ্রূপ এই সমস্ত কিছু তো একদমই নেগেটিভ উত্তর, এগুলোকে একদম প্রথমেই আমরা এলিমিনেট করে দেবো। তারপর হচ্ছে অপশন সি কী বলেছে, শিক্ষার্থীদের পরীক্ষার ভয়, শাসন, শাস্তি এই সমস্ত কিছু পেডাগজির একদম বিপরীত, এগুলোতে একদমই যাব না। তারপর কি বলেছে, রাগ হলে শাসন, এইটাও সেই তাই। তাহলে আমাদের একটাই অপশন বেঁচে থাকলো, উদ্বেগ দূর করা। এবার দেখো, প্রক্ষোভ সম্বন্ধে আমি যদি জানি, অর্থাৎ একটা শিশু যদি কিসে রাগ করে, কিসে ভয় হয়, কিভাবে সে আগ্রহ দেখাতে পারে, কোন বিষয়ে তার উৎসাহ আছে, এগুলো যদি আমি জেনে থাকি, তাহলে কী হবে, তাহলে আমরা তার যে উদ্বেগ, যদি সে কোনো একটা বিষয়ে পড়তে বা বুঝতে তার অসুবিধা হয়, তাতে যদি তার ভয় আসে, সাহস না দেখাতে পারে বা আগ্রহ সৃষ্টি না হয়, তাহলে কিভাবে তাকে সেই জায়গাটাতে নিয়ে আসতে হবে, এগুলো আমরা বুঝতে পারবো। তাহলে তার কী হবে, তার উদ্বেগটা আমরা দূর করতে পারবো। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক আনসার। তারপর 4 নম্বর কি রয়েছে দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোন আইনটি? অপশন এ রয়েছে শিক্ষার অধিকার। অপশন বি রয়েছে শিশু শ্রম নিবারণ। অপশন সি রয়েছে দৈহিক শাস্তি নিরোধ। আর অপশন ডি রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবকত্ব। দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার একটা মূল কারণই হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীদেরকে জাতি, বর্ণ, ধর্ম এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন যারা, তাদেরকে নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীদেরকে এক ছাদের তলায় নিয়ে এসে তাদেরকে শিক্ষা দেওয়ার যে একটা আইন বা যে পরিকল্পনাটা, এটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তাহলে সেখানে শিক্ষার অধিকার আইন অবশ্যই থাকবে, কারণ প্রত্যেকটা শিশুর জন্যই শিক্ষা, এটা আমরা জানি। তাহলে এটা কিন্তু আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পক্ষে। তাহলে আমাদের নয় বলেছে, তার জন্য এটা আমরা সঠিক বলতে পারছি না। তারপর দেখো, বি বলেছে শিশু শ্রম নিবারণ। অবশ্যই শিশুরা যদি বাচ্চা বয়স থেকেই তারা পরিশ্রম করতে শুরু করে, তারা কাজ করতে শুরু করে, তাহলে তাদের শিক্ষাটা তাদের গ্রহণ করা হবে না, তার জন্য শিশু শ্রমটা নিবারণ অবশ্যই করতে হবে। তারপর দৈহিক শাস্তি নিরোধ করা, তাদের মারধর, শাস্তি দেওয়া, এগুলো কী হোক, তার জন্য আমাদের কিন্তু দৈহিক শাস্তি নিরোধ, এগুলো সমস্ত কিছু অন্তর্ভুক্ত শিক্ষার সঙ্গে সম্পর্কিত। আর অপশন ডি বলেছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব। এবার কি হচ্ছে, যে 4 নম্বর যে অপশনটা রয়েছে দেখো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব, অর্থাৎ আমি বললাম যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীদেরকে একটা ছাদের তলায় নিয়ে এসে তাদের শিক্ষা দেওয়া। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে অভিভাবকত্ব করে তাদের যদি এলিমিনেট করা যায়, তাহলে কিন্তু সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে আর থাকলো না। তাই জন্য আমার মনে হচ্ছে যে এই অপশন ডিটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হবে, যেহেতু নয় বলেছে। কোশ্চেনটা তোমরা একটু দেখে নিও অফিসিয়াল অ্যান্সার কিতে কী বলেছে। তারপর 5 নম্বর কি বলেছে দেখো, সার্বিক মূল্যায়নের অর্থ কী? অপশন এ বলেছে সমগ্র পাঠ্যক্রমের মূল্যায়ন। অপশন বি সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন। অপশন সি সমগ্র বৌদ্ধিক সক্ষমতার মূল্যায়ন। আর অপশন ডি বলেছে সমস্ত শিক্ষার্থীর একযোগে মূল্যায়ন। দেখো, সার্বিক মূল্যায়ন অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের যে পাঠ্যক্রমিক যে মূল্যায়ন, তারপর হচ্ছে তাদের বৌদ্ধিক, তারপর সামাজিক, আরও যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, সমগ্র বিষয়ের মূল্যায়নকে আমরা সার্বিক মূল্যায়ন বলি। তাহলে আমাদের সমগ্র পাঠ্যক্রমে, মানে পড়াশোনার দিক থেকে সে কতটা ভালো বা কি, এই বিষয়টা শুধুমাত্র মূল্যায়ন নয়। সার্বিক মূল্যায়ন মানে হচ্ছে আমাদের
সামাজিক, বৌদ্ধিক, তারপর মানসিক, প্রাক্ষোভিক এবং পাঠ্যক্রমের দিক দিয়ে, সমস্ত দিক দিয়েই যখন মূল্যায়ন করা হবে তখনই সেটাকে আমরা সামগ্রিক মূল্যায়ন বলবো। তাহলে এটা অপশন বিতে রয়েছে দেখো সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপর রয়েছে সমগ্র বৌদ্ধিক সক্ষমতার না, এটা আমাদের সর্বাঙ্গীন মূল্যায়নের মধ্যেই পড়ে যাবে, সেখানে বৌদ্ধিক বিষয়ও থাকবে বললাম, তাহলে এটাকে আমরা একাই বলতে পারি না যে সার্বিক মূল্যায়ন। তারপর সমস্ত শিক্ষার্থীদের একযোগে, মানে সমস্ত শিক্ষার্থীদের একসঙ্গে মূল্যায়ন করা, এটাও কিন্তু নয়। সমস্ত শিক্ষার্থীদের একসঙ্গে মূল্যায়ন করতে হবে এমন কোনো কথা নয়, তা একটা শিক্ষার্থীর সমগ্র দিক দিয়ে যখন আমি মূল্যায়ন করব তখন সেটাকে বলা হবে সার্বিক মূল্যায়ন। তারপর 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, শিক্ষার্থীকে জানার কার্যকর উপায় হলো, একটা শিক্ষার্থীকে আমি সঠিকভাবে জানতে পারবো কিসের মাধ্যমে? অপশন এ রয়েছে মূল্যায়ন, অপশন বি রয়েছে খেলা, অপশন সি রয়েছে তার বাড়িতে যাওয়া, অপশন ডি রয়েছে পর্যবেক্ষণ। অবশ্যই শিক্ষার্থীদেরকে আমার পর্যবেক্ষণ করতেই হবে ভালোভাবে, সে কি করছে, তাতে তার কোন বিষয়ে আগ্রহ, সে খেলার দিকটা কেমন পারছে, সে পড়াশোনার দিকে কেমন পারছে, তার বৌদ্ধিক বিকাশ কেমন হচ্ছে, এগুলো আমাদেরকে পর্যবেক্ষণ রাখতেই হবে। কিন্তু এই পর্যবেক্ষণগুলো কিসের মধ্যে পড়ছে? এই সমস্ত কিছু পর্যবেক্ষণ আমাদের মূল্যায়নের মধ্যেই পড়ছে, তাহলে আমাদের মূল্যায়নটাই হচ্ছে সঠিক উত্তর। আর এই যে খেলার দিক দিয়েও দেখতে হবে যে শিক্ষার্থী কেমন খেলতে পারছে। তারপর তার বাড়িতে গিয়ে যদি আমি তার পারিপার্শ্বিক পরিবেশগুলোকে দেখি তাহলে সেগুলোও আমার কী হয়েছে, সেগুলো সমস্ত কিছু কিন্তু আমার এই মূল্যায়নের মধ্যেই পড়ছে। তার জন্য আমার একটাই অ্যান্সার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা হচ্ছে মূল্যায়ন। তারপর দেখো 7 নম্বর কি বলেছে, একজন ছাত্রকে অপর একজন সহপাঠী বারবার বিরক্ত করলে কি করবেন? অপশন এ সহপাঠীকে শাস্তি দেবেন, আলাদা বসার ব্যবস্থা করবেন, অপশন সি রয়েছে সহপাঠীকে পরামর্শ দেবেন, নাকি অপশন ডি বলেছে অভিভাবককে ডেকে পাঠাবেন। অভিভাবককে ডেকে যদি পাঠাতে হয় তাহলে আমি শিক্ষক হিসেবে কেন আছি স্কুলে? নিশ্চয়ই আমাকে প্রাথমিক অবস্থায় অভিভাবককে ডাকার প্রয়োজন নেই, গুরুতর কোনো বিষয় না ঘটলে, তাহলে আমার অপশনটি অবশ্যই ভুল। তারপর অপশন এ কি বলেছে, সহপাঠীকে শাস্তি দেবেন। দেখো শাস্তি, তারপর ধমকানো, এগুলো কিন্তু পেডাগজির একদম বিপরীত, মানে আমাদের এগুলো করা একদমই উচিত নয়, এগুলো আমরা এড়িয়ে অবশ্যই চলবো, শাস্তি অবশ্যই দেবো না। তারপর বি কি বলেছে, আলাদা বসার ব্যবস্থা করবেন, এটাও কিন্তু আমরা সঠিক হিসেবে মানতে পারি, কিন্তু পেডাগজিতে দেখবে যে খুব কাছাকাছি আনসারগুলো থাকে, তাই তোমাকে একদমই যেটা সঠিক সেটাকেই গ্রহণ করতে হবে। আমি ওকে যাকে বিরক্ত করছে তার থেকে আলাদা বসাতেই পারি, কিন্তু সেটাও আমার এক ধরনের শাস্তি প্রদান করাই হলো। কিন্তু অপশন সিতে কী বলেছে দেখো, সহপাঠীকে পরামর্শ দেবেন। এবার আমি কি করতে পারি, যে তাকে বিরক্ত করছে সেই সহপাঠীর সাথে কথা বলে সে কেন বিরক্ত করছে তার কারণটা অনুসন্ধান করে যদি আমি তাকে সেই দিকটা ভালোভাবে বোঝাতে পারি, তাকে পরামর্শ দিতে পারি যে এরকম করা ঠিক নয়, তাহলে কি হচ্ছে, তার এবং সহপাঠী দুজনেরই পড়া নষ্ট হচ্ছে। এভাবে যদি আমি তাকে বোঝাতে পারি তাহলে কিন্তু আমার বিষয়টা হচ্ছে কার্যকারী হবে। তার জন্য আমার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ সহপাঠীকে পরামর্শ দেওয়া। তারপর 8 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, শিক্ষক কিভাবে প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের চিহ্নিত করবেন? অপশন এ রয়েছে তাদের পরীক্ষার ফল দেখে, অপশন বি রয়েছে শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, অপশন সি রয়েছে পারিবারিক তথ্য নিয়ে, অপশন ডি রয়েছে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। এবার দেখো অপশন এ তাদের পরীক্ষার ফল দেখে, শুধুমাত্র তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কিন্তু আমার সেটা যে প্রতিভাসম্পন্ন শিক্ষার্থী সেটা আমরা বলতে পারি না, কারণ আমরা একটু আগেই জানলাম যে মূল্যায়ন মানে আমাদের কিন্তু শুধুমাত্র পাঠ্যক্রমিক মূল্যায়ন নয়, মূল্যায়ন মানে হচ্ছে আমাদের সেটা সর্বাঙ্গীন মূল্যায়ন, সমস্ত দিক দিয়েই মূল্যায়ন করা। তাহলে আমি সমস্ত দিক দিয়ে যদি তাকে মূল্যায়ন করি তাহলে তার শুধুমাত্র পরীক্ষার ফল আমার কাছে গুরুত্ব পাবে না। তারপর শ্রেণীকক্ষে তাদের আচরণ দেখে, শ্রেণীকক্ষে অনেকেই হয়তো ভালো আচরণ করলো এবং বাইরে যদি তার সেই ভালো আচরণের প্রভাব না থাকে তাহলে কি তাকে আমরা প্রতিভাসম্পন্ন বা ভালো স্টুডেন্ট বলতে পারি? নিশ্চয়ই পারি না, কারণ আমরা যেটা শেখাচ্ছি সেটা শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে যদি সেটা আবদ্ধ থাকে তাহলে তো তারা পরবর্তীকালে ভালো মানুষ হয়ে উঠতে পারবে না। তাই জন্য আমার অপশন বিটাও কিন্তু সঠিক নয়। অপশন সি কি বলেছে দেখো, পারিবারিক তথ্য নিয়ে, কোনো একটা স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড কেমন আছে, তার পারিপার্শ্বিক পরিবেশ কেমন আছে, এইগুলো দেখে তাকে কিন্তু প্রতিভাসম্পন্ন বলা যায় না, কারণ অনেক হতদরিদ্র পরিবার থেকেও বহু প্রতিভাসম্পন্ন শিক্ষার্থী উঠে আসে, তাহলে তাদের তো পারিবারিক দিক দিয়ে আমরা বিচার করতে পারি না, তাহলে অপশন সিও কিন্তু আমার সঠিক নয়। অপশন ডি কি বলেছে, অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। অবশ্যই একটা ছাত্রছাত্রী তার ব্যবহার, তার আচরণ ঠিকঠাকভাবে করতে পারে, তাদের প্রতি যদি সহযোগিতা সম্পন্ন মনোভাব তার গড়ে ওঠে তাহলে কী হবে, ভবিষ্যতে গিয়ে সেই ছাত্র বা ছাত্রীটি কিন্তু কী করবে, একটা প্রকৃত সফল মানুষ হয়ে উঠবে। তাহলে আমরা এই দেখেই কিন্তু বুঝতে পারি যে তার প্রতিভা রয়েছে। যেমন আমরা বহু মহাপুরুষের কথা জানি, তাদের যে
পারিপার্শ্বিকের সঙ্গে মেলবন্ধন, তাদের যে মনোভাব, এগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে তারা কিন্তু প্রতিভা সম্পন্ন। 9 নম্বর কি বলেছে, শ্রেণীকক্ষে শৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে শিক্ষকের সবচেয়ে ভালো উপায় কী? অপশন এ দলগত কার্যভার দেওয়া, অপশন বি শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্বন্ধে বক্তৃতা দেওয়া, অপশন সি প্রধান শিক্ষককে নালিশ করা, অপশন ডি কড়া শাস্তি দেওয়া। এই শাস্তি দেওয়া, তারপর হচ্ছে নালিশ করা, বক্তৃতা দেওয়া, এগুলো আগেই বললাম, এগুলো কিন্তু পেডাগজির থেকে সব থেকে নেগেটিভ পয়েন্ট এগুলো। এগুলো আমি সবসময় অ্যাভয়েড করবো। তাহলে আমার বেঁচে রইল কোনটা? দলগতভাবে কার্যভার দেওয়া। দলগতভাবে কার্যভার দিলে কি হবে, কোনো একটা শিক্ষার্থী কি করবে, তাদের মধ্যে একটা সহযোগিতার মনোভাব তৈরি হবে এবং তারা কি হবে, নিজে নিজে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবে। তো আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন এ। তারপর 10 নম্বর এবং আজকের লাস্ট কোশ্চেন কি বলেছে দেখো, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো মুখস্থ ক্ষমতা কম, অপশন বি আত্মস্থ করতে চেষ্টা না করা, অপশন ডি হচ্ছে ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা, অপশন ডি হচ্ছে শিক্ষককে অনুসরণ না করা। তারা শিক্ষককে অনুকরণ নাও করতে পারে, তারা শিক্ষককে ছাড়িয়ে আরও বড়ও হতে পারে। সেই রকম পরিপোষণ কিন্তু আমাদেরকে সমস্ত শিক্ষার্থীদেরকেই দেওয়া উচিত, যে তারা আরও বড় হয়ে উঠুক। কোনো একটা শিক্ষার্থী ব্যর্থ হয়েছে তার মানে কিন্তু এটা নয় যে সে শিক্ষককে অনুসরণ করে না। অবশ্যই অনুসরণ করা দরকার, কিন্তু যে পুরোপুরি হুবহু অনুসরণ করা বা নকল করা, এটাই যে শুধুমাত্র দরকার, না হলে যে শিক্ষার্থীরা ব্যর্থ হয়ে যাবে এটা কিন্তু আমরা বলতে পারি না। তারপর অপশন সি কি আছে, ঘন ঘন পরীক্ষার আয়োজন না থাকা। ঘন ঘন পরীক্ষার আয়োজন না করলে তারা ব্যর্থ হবে না। এটা কি কোনো সমস্যার সমাধান? অবশ্যই নয়, এটা তো একদমই ভুল আনসার। তারপর অপশন এ কি বলেছে, মুখস্থ ক্ষমতা কম। যার মুখস্থ ক্ষমতা কম সেই ব্যর্থ হয়ে যাবে। এটা কি, এটা কোনো কথাই নয়, কারণ মুখস্থ করতে পারাই শিক্ষার একমাত্র মূল লক্ষ্য, যে মুখস্থ করে এলো এবং বলে দিলাম। আমরা তো সেই সিনেমাটা দেখেছি যে যেখানে মুখস্থ বিদ্যাকে বেশি গুরুত্ব দিয়ে পরবর্তীকালে সেটা কোনো কার্যকর শিক্ষায় পরিণতই হতে পারলো না। তো মুখস্থ বিদ্যা কখনোই কিন্তু একটা শিক্ষার্থীর ব্যর্থতার কারণ হতে পারে না। অপশন বি কি বলেছে, আত্মস্থ করতে চেষ্টা না করা। এবার আমি যে শিক্ষাটা দিলাম, যে বিষয়টা শেখালাম, সেটা যদি তারা ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ না করে, আত্মস্থ না করে, তাহলেই সে ব্যর্থ হবে। এটাই একদম সঠিক আনসার। একটা কথা আছে যে লেখাপড়ায় দড় হলে শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না। লেখাপড়ায় শুধুমাত্র দড় হয়ে গেল, সে মুখস্থ বিদ্যায় সমস্ত কিছু বলতে পারলো, সমস্ত কিছু অ্যান্সার করতে পারলো, তাহলে যে সে সফল, এটা আমরা বলতে পারি না। তাকে সেই যে শিক্ষাটা শিখলো সেটাকে কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, সেটাকে তাকে আত্মস্থ করতে হবে, যাতে পরবর্তী জীবনেও সে কাজে লাগাতে পারে। আমরা সমস্ত ক্ষেত্রেই দেখেছি, গণিত, তারপর পরিবেশ, যে কোনো বিষয়, সেটাকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করানোর বা আত্মস্থ করার চেষ্টা করাটাকেই হচ্ছে প্রধান আমাদের লক্ষ্য। তো আমাদের সঠিক আনসার হচ্ছে অপশন বি। তাহলে এই ছিল আমাদের 10টা কোশ্চেন। তোমরা কে কতগুলোর আনসার করতে পেরেছো এবং বুঝতে পেরেছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। এবং আমরা জানি যে পেডাগজিতে আমাদের 30 নম্বর থাকে, তো আরও আমাদের 20টা কোশ্চেন থেকে গেল, সেটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।